আমরা তো সবাই মনে করি 1990-এর প্রথম দিকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস শুরু হয়। আমি যখন এনপিআরে চাকরি করি, আর আমাদের সাথে কনসালটেন্ট ছিল জাইদি সাত্তার, যে এখন পিআরআইতে আছে। তো আমার মনে তখন সবসময় একটা শঙ্কা ছিল, একটা আকাঙ্ক্ষা বা অভাববোধ ছিল, একটা শঙ্কাও ছিল। অভাববোধ তো ছিল যে আমাদের সংবাদপত্রে বিভিন্ন বিষয়ে, খেলাধুলা, সংস্কৃতি বলতে আমরা সিনেমা, থিয়েটার ইত্যাদি বুঝি, মাঝে মাঝে বইয়ের সমালোচনা, এই সকল বিষয়ই পত্রপত্রিকায় লেখে। কিন্তু আমাদের সবার জীবনের জন্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি, এবং বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে যে অর্থনীতি পড়ায়, সেই পড়াটা অর্থনীতির বিশ্লেষণে কাজে লাগে, কিন্তু সকল ক্ষেত্রে সকল পরিস্থিতিতে একই নিয়ম প্রয়োগযোগ্য নয়। সেই জন্য অর্থনীতি বিশ্লেষণের কিছুটা প্রয়োজন হয়, কিন্তু ওই সময় অর্থনীতি বিষয়ে কোনো পত্রিকা ছিল না। এটা ছিল আমার অভাববোধ। যখন এই পত্রিকাটা বের হয়, তখন আশঙ্কা হলো যে এরকম একটি পত্রিকা, এটা আমাদের এখানে চলাটা কতদূর সম্ভব হবে। আমি আবার জাইদি ছাত্রের কথা বলছি এই জন্য যে মুআজ্জমের গভীরতা বা মুআজ্জমের যোগ্যতা সম্পর্কে আমি নিজে অতটা অবহিত ছিলাম না। জাইদি সাত্তার সবসময় বলতো যে মুআজ্জম চালাতে পারবে। মুআজ্জমের ক্ষমতা সম্পর্কে জাইদি সাত্তারের একটা বিশ্বাস ছিল যে মুআজ্জম চালাতে পারবে। আর পরবর্তী সময়ে পত্রিকা চালাতে যারা এই পত্রিকাতে বিনিয়োগ করেছেন, আমার মনে হয় তাদেরও বোধহয় একটা উৎসাহ ছিল যে এরকম একটা পত্রিকা বের হবে। তো তারপর থেকে তো দীর্ঘদিনে পত্রিকা চলছে, এবং অর্থনীতি বিষয়ে যদি আমরা কোনো কিছু জানতে চাই তাৎক্ষণিকভাবে, শুধু সরকারের থেকে যে তথ্য প্রকাশিত হয়, সরকার বলতে আমি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল অর্থনৈতিক কাজ করে, অথবা যে সকল কাজের অর্থনৈতিক সংশ্লেষ আছে, সেগুলো সম্পর্কে জানা যায়। এবং এটা এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সমাজের প্রতি একটি বড় দায়িত্ব পালন করেছে। আমি সাংবাদিকদের সাথে কখনো দূরত্ব রাখার চেষ্টা করিনি, অথবা খুব কাছে টানারও চেষ্টা করিনি। আমার অন্য একজন পরিচিত বন্ধু বা আমার চেয়ে কম বয়সী একজন লোক আমার সাথে যেমন সম্পর্ক হতে পারে, সাংবাদিকের সাথেও সেরকম সম্পর্ক হতে পারে। আজকে প্রথম মনে হলো যে ওরা আমার মাথা চুরি করছিল। তবে ওটাতে আমার কখনো ক্ষতি হয়নি, কারণ ওরা সেটা ব্যবহার করার সময় সাংবাদিকতার যদি কোনো নৈতিকতা থাকে, এবং যে সূত্র থেকে সংবাদ গ্রহণ করা হয়েছে, একটা ঐতিহ্য আছে, একটা ট্র্যাডিশন তো আছেই, যে সাংবাদিক তার সংবাদের উৎস প্রকাশ করতে বাধ্য নয় বা প্রকাশ করে না। তারা সেই নীতি মেনে, আমি যদি সরকার সম্পর্কে কোনো সমালোচনামূলক তথ্য দিয়ে থাকি, সে বলেনি যে আমি দিয়েছি বা আমার অফিস থেকে পেয়েছে। ওদের বিভিন্ন প্রকাশের ভঙ্গি আছে। তবে আমার এই প্রসঙ্গটা শুনতে শুনতে আমি ভুলে গিয়েছিলাম যে কি বলবো। মনে হচ্ছিল যে আচ্ছা, এটা যদি চলে তাহলে বোধহয় খারাপ না, আবার নিজের প্রসঙ্গটা শুনতে কান্না ভালো লাগে। অর্থনীতির একটা আলোচনা একটা বড় সুবিধা বা অসুবিধা হলো এই যে অর্থনীতির সরকারের প্রতিটি সিদ্ধান্ত এবং বাজারের যে ঘটনাগুলো ঘটে, এটা আমাদের জীবনকে স্পর্শ করে, সবার জীবনকে স্পর্শ করে।
কিন্তু অর্থনীতির কোনো একক বিশ্লেষণের সূত্র নাই। কেইনস বলতেন যে অর্থনীতি আপনাকে কোনো সিদ্ধান্তে আপনাকে কোনো জিনিসের সলিউশন দেয় না, কিন্তু একটা জিনিস বোঝার জন্য যে বিশ্লেষণের পদ্ধতি দরকার সে পদ্ধতিটা দেয়। এই পদ্ধতি বা টেকনিক্সটা ব্যবহার করে হয়তো আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন। জ্ঞান বিষয়ে, জ্ঞানের দর্শন সম্পর্কে যারা আলোচনা করেছেন তারাও এই একই মত প্রকাশ করে, একই রকম বলে যে বিশ্লেষণ বা অ্যানালিসিস এটা কখনো অন্তিম সত্যের সন্ধান দেয় না, এবং কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা সঠিকভাবে বলে না। তবে অনুসন্ধান, সত্যের অনুসন্ধানের পথ দেখায়, সেই পথ অনুসরণ করে আপনি সঠিক জায়গাতে পৌঁছতে পারেন, কিন্তু ওই সঠিক জায়গাটাও স্থায়ী সঠিক জায়গা নয়। কতদিন পরে ওই সঠিক জায়গাটাও হয়তো বেঠিক হয়ে যাবে। তো এই যে ফ্লেক্সিবিলিটি উইথ রিগারাস টেকনিক্স, এইটা বোধহয় অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য। যেমন আমরা সবাই কেইনস এবং মিল্টন ফ্রিডম্যানের মত পার্থক্য সম্পর্কে শুনেছি, যে কেইনস বলতেন যে অর্থ সরবরাহ করে যদি একটা ডিপ্রেসড অবস্থায় ইকোনমি থাকে, সেই ইকোনমিটাকে চাঙ্গা করা যায়। মিল্টন ফ্রিডম্যান বলতেন না, ওই টাকা পয়সা বের করলে দিয়ে কিছু হবে না, এই কিছুদিন পরে দাম টাম বাড়বে। আসলে বস্তুগত অবস্থা কি তারপরে নির্ভর করে অর্থনীতি কীভাবে অগ্রসর হবে, বা অর্থনীতির কী জাতীয় পরিবর্তন বা কী জাতীয় আশঙ্কা হতে পারে। কিন্তু তার আরও একটি দার্শনিক মূল্যবান বক্তব্য ছিল যে অর্থনীতি বিশ্লেষণের জন্য যে সকল অনুমান ধরে নেই, আমরা অ্যাসাম্পশনস ধরে নেই, সেই অ্যাসাম্পশনসগুলো সত্যি কিনা এতে কিছু আসে যায় না। কিন্তু এই অ্যাসাম্পশনস থেকে আমরা বিশ্লেষণ করে যদি এমন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সিদ্ধান্তগুলো দেখা যায় বাস্তবে খাটছে, সেইটাই হলো অর্থনীতির বড় কন্ট্রিবিউশন। তো এই গোলমেলে বক্তব্য আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যার ঠিক নাই, যে জন্য বলে যে অর্থনীতিবিদদের গল্প কথা আছে না, যে কোনো একজন রাষ্ট্রনায়ক বলেছেন যে আমি একটা অর্থনীতিবিদ চাই, কিন্তু তার হাত থাকবে না, হাত দুটো কেটে নিয়ে আসো, কারণ তারা সব কথা অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সিদ্ধান্ত গ্রহণকারী বা রাজনীতিবিদের জন্য, রাজনৈতিক নেতার জন্য অসুবিধা হলো, সে তো অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড করতে পারে না। তার ওই সময় একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা যদি ওই অবস্থার প্রেক্ষিতে সঠিক হয় তাহলেই সে সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনেতা, সফল রাষ্ট্র পরিচালক। এবং তার সহকারী যারা আছেন তারা যদি তথ্য এবং বিশ্লেষণ দিয়ে তাকে সমর্থন করেন, তাহলে আমরা আশা করতে পারি যে বেশিরভাগ সময়ে আমাদের সিদ্ধান্তগুলো, সরকারি নীতিগুলো বাস্তব উপযোগী হবে এবং আমাদের কাজে লাগবে। আর যদি আমরা এই রাজনৈতিক নেতা, রাষ্ট্র পরিচালকদের সাথে সহায়তা করার জন্য এমন লোক বেছে আনি যারা পরামর্শ দেওয়ার আগে মনে করবে যে উনি কি শুনতে চান, উনি কি বাঁশির ভিতর থেকে ঢোলের বাড়ি শুনতে চান, না ঢোলের ভিতর থেকে বাঁশির শব্দ শুনতে চান, আগে সেইটা যদি ঠিক করি তাহলে ওই ঢোলের থেকে বাঁশির শব্দ শোনাতে পারলে আমার উন্নতি হবে। আমি একটা কিছু বলে দিই, তাহলে ওরা অ্যাকচুয়ালি রাষ্ট্রের কোনো রাষ্ট্র এবং সমাজের প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করছে না। এবং যে কোনো রাষ্ট্র যখন রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র পরিচালনার যাদের পরে নির্ভর করে, সেটা যদি কখনো এই জাতীয় কর্মকর্তা এবং পরামর্শকের উপরে নির্ভর করে, তাহলে এরা হয়তো সঠিকভাবে চলতে পারে না।
আমাদের বিতর্ক প্রায়ই হয় জিডিপি বাড়লো, জিডিপি কমলো, জিডিপি ইনফ্লেশন বাড়লো, ইনফ্লেশন কমলো ইত্যাদি। জিডিপি বাড়ে, কিন্তু জিডিপি অব্যাহতভাবে সবসময় বাড়ে না। ইনফ্লেশন কম বেশি হবে। ইনফ্লেশন একদম কম হওয়া খারাপ, আবার ইনফ্লেশন খুব বেশি হওয়াটা ক্ষতিকর। জিডিপির মাপ কবে থেকে শুরু হলো? বোধহয় 40 বা তারও পরে হবে, 60-এর দশক থেকে বোধহয় জিডিপির মাপ শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত একদম নিরঙ্কুশভাবে বিতর্কের ঊর্ধ্বে জিডিপির হিসাব কোনো দেশই এখন পর্যন্ত করতে পারে না। ইনফ্লেশনের হিসাব নির্ভুলভাবে এখনও কোনো দেশে করা হয় না, করতে পারে না। কিন্তু দুটো জিনিস, একটি হলো যে এর একটা রেঞ্জ, মানে একক প্রতিষ্ঠান করে না, সব জায়গায় একটা প্রতিষ্ঠান আছে যেটা সরকারের পক্ষে দায়িত্ব পালন করে, কিন্তু একই সাথে আরও 4-5টা প্রতিষ্ঠান আছে যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি আবার নিজেরা সেগুলো হিসাব করে। আমেরিকাতে তো সরকারি সহায়তায় এই জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের দেশে সেরকম নাই। ভারতের স্ট্যাটিস্টিক্স খুবই উন্নত এই অর্থে যে স্ট্যাটিস্টিক্সের এই বিদ্যা হিসাবে বা একাডেমিক সাবজেক্ট হিসাবে যে স্ট্যাটিস্টিক্সের অনুশীলন যে সকল দেশে একদম প্রথম থেকে শুরু হয়, ভারতবর্ষ তার একটা, এবং যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স পৃথিবীতে বেশ পরিচিত। আবার এর সাথে ইন্ডিয়াতে আবার একটা স্ট্যাটিস্টিক্স কমিশন আছে, এবং সেই কমিশন নিজে হিসাব করে, তারা পণ্ডিত মানুষরা, কিন্তু ওই যে হিসাবের যে খুঁটিনাটি তথ্য নম্বর এগুলো নিয়ে তারা অতটা ব্যস্ত নয়। তাদের এটা দেখে যে কোয়ালিটিটা কেমন আছে। আমরা যদি খেয়াল থাকে, কিছুদিন আগে এই ইন্ডিয়ার গ্রোথ এবং আরও কিছু তথ্য নিয়ে বিতর্ক হয়েছিল, তখন কমিশনের যে মেম্বার, তার এক্স্যাক্টলি কি পদবি আমি ঠিক বলতে পারবো না, তবে পত্রিকায় বলেছিল যে ভারতের অত্যন্ত সুপরিচিত এবং সবচেয়ে শ্রদ্ধেয় বললে অনেক সময় একটু বেঠিক হয়, মানে শ্রদ্ধার পাত্র পিকে সেন বা পিকে শাহ এরকম নাম, তিনি বলেছেন যে ভারতের যে তথ্য, যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি, এগুলোর ভিতরে অনেক অমিল দেখা যায়, এবং এই অমিলগুলো আরও ভালোভাবে পরীক্ষা করা উচিত। উনি কিন্তু বলেন নাই যে তথ্যগুলো ভুল। অতএব এই যে আমরা অনেক সময় তর্কযুদ্ধে লিপ্ত হই যে সরকার প্রকাশিত জিডিপি এইটা সঠিক নয়, এই জিডিপি আরও কম হবে, বিশ্বব্যাংক এত বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক, এই এডিবি এত বলেছে, অমুক এত বলেছে, অমুক এত বলেছে। তো সবাই আলাদা আলাদা প্রোগ্রাম এবং বিভিন্ন প্যারামিটার্স নিয়ে হিসাব করেন। IMF বা বিশ্বব্যাংকের হিসাবে একটু কম হবে, কারণ ওরা আমাদের তথ্যগুলোকে বিশ্ব পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে করে। বিশ্ব পরিস্থিতি যদি দেখা যায় নিচের দিকে, তাহলে ওর একটা ইনফ্লুয়েন্স আমাদের পরে পড়বে। আর আমরা যখন অন্য সকল ইনফ্লুয়েন্স থেকে আলাদা করে তথ্যগুলো দেখি, তখন আমরা অনেক সময় ওই তথ্যগুলো গ্রহণ করা হয়তো উচিত, কিন্তু আমরা হয়তো গ্রহণ করি না, অথবা ওই তথ্যগুলো হয়তো আমাদের কাছে নাই, সেই জন্য আমরা এটাকে সবসময় ধরি না। ইনফ্লেশন সম্পর্কে বেশ কিছু আগে মানে কি বছর 25-30 আগে আমেরিকাতে ইনফ্লেশন বেশি ছিল, তো তারা বিভিন্ন রকমভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তখন ওদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হলেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তো তার প্রতিজ্ঞা হলো যে ইনফ্লেশনটাকে একদম দমন করতে হবে।
আহ, এবং উনি তখন বোধহয় ইনফ্লেশন 7 বা 8 ছিল, উনি এটাকে 2 বা 3 এরকম কোঠায় নিয়ে আসেন। আমার সবসময় ধারণা ছিল এই ভদ্রলোক বোধহয় রিপাবলিকান, কারণ এরকম ওই ইনফ্লেশন কমাবার সাথে সাথে আনএমপ্লয়মেন্টও বেড়ে গেছে, এবং আনএমপ্লয়মেন্ট বাড়ার ফলে ওই ডেমোক্র্যাটরা হেরে যায়। তো ওই ভদ্রলোক সম্পর্কে গল্প নয়, যে ফ্যাক্ট, সে ই হলো যে উনি 2 বা 3 টার্মে গভর্নর ছিলেন। তার ভিতরে ডেমোক্র্যাট রিপাবলিকান সবই আছে। রিপাবলিকান বুশ বাবা তাকে রাখবার জন্য অনুরোধ করত। তো তার ইসের থেকে, এই প্রেসিডেন্টের অফিস থেকে তাকে টেলিফোন করছে যে প্রেসিডেন্ট তোমার সঙ্গে কথা বলতে চায়, প্রেসিডেন্ট এই রকম একটা সময় দিয়েছেন। তো উনি উত্তর দিলেন যে আমি তো ওই সময় মাছ ধরতে যাব, তার ওই যে ফিশিংয়ের খুব অভ্যাস ছিল, আমি মাছ ধরে এসে জানাবো প্রেসিডেন্টের সঙ্গে কখন আমি দেখা করতে পারবো, দেখা করব, সম্মানের সঙ্গেই বলেছেন। তো ফিরে এসে সে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেছে। প্রেসিডেন্ট তার ইচ্ছা প্রকাশ করেছে যে আপনি থাকেন, কিন্তু উনি বললেন যে উনি তখন বলে দেখেন আমি দীর্ঘদিন করেছি, যাই হোক সে থাকবে না, এটা ভদ্রভাবে বলল, এবং উনি এরপরে আর থাকলেন না। কিন্তু ওবামার ইলেকশনের সময় দেখলাম যে ওবামার যে ইলেকশন ক্যাম্পেইনের সময় তার যে ইকোনমিক অ্যাডভাইজার গ্রুপ তার মধ্যে এবং নেতা, এবং এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইহুদিদের সোনার দাগ কোথায় গেছে সেজন্য ইউএন একটা কমিশন বসিয়েছিল। হি হেডেড দ্যাট কমিশন, হি সর্টেড আউট হাউ দিস মানি ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ইকুইটিভলি অ্যাজ পসিবল given the time that has already passed. তো আমি এই কাহিনিটা বললাম এই জন্য যে মানি সাপ্লাই যদি অর্থনীতিকে প্রভাবিত করে তাহলে তার একটা পাবলিক পার্সপেক্টিভ আছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পরিচালকবৃন্দ তাদের দায়িত্ব এই অর্থ সরবরাহটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করা যাতে এটা সমাজের যে আকাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারে, কখনো একটু বেশি কখনো একটু কম। খুব বেশি যদি একবারে দিয়ে দেয় তাহলেও অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ে, আবার যদি খুব বেশি কমায় তাহলেও প্রভাব কমায়। ওই সময় আরেকটি কমিশন বা আরেকটি কমিটি করেন, তাদের বক্তব্য ছিল যে জিনিসপত্রের কোয়ালিটি বাড়ছে, কিন্তু আমাদের যে স্ট্যাটিস্টিক্সের হিসাবের মেথড, সেই হিসাবের মেথডে আমরা এই কোয়ালিটিটাকে পুরোপুরি ক্যাপচার করতে পারি না। তার ফলে যে এই কনস্ট্যান্ট বেসিসে যে জিডিপির ইত্যাদি হিসাব করা হয় বা ইনফ্লেশন হিসাব করা হয়, এইখানে সামান্য হলেও কিছু ফাঁক থেকে যায়। এবং আমার যতদূর মনে পড়ে উনি বোধহয় বলেছিলেন যে 3-এর নিচে যদি ইনফ্লেশন আসে তাহলে দিস ইজ ব্যাড ফর দি ইকোনমি। তা 3-এর নিচে আসলে ইউ অ্যাড অ্যানাদার 1 পয়েন্ট টু ইট, 3 মানে 4, বিকজ উই আর মিসিং আউট দি ইম্প্যাক্ট অফ দ্য কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট, সেই জন্য একটু কম বেশি হতে পারে। এখন ইনফ্লেশন আমরা সবসময় মনে করি যে ইনফ্লেশন যদি কম হয় তাহলে বোধহয় ভালো, এবং আমরা খুব গর্বের সঙ্গে বলি যে এই 7-6 ছিল আমরা 5-এ নামিয়ে এনেছি, 6 ছিল আমরা 4.5-এ নামিয়ে এনেছি। কিন্তু এই ইনফ্লেশনটার সাথে সম্পর্ক হলো অলস সম্পদ আপনার অর্থনীতিতে কত আছে, এবং অলস সম্পদের স্ট্যান্ডার্ড হিসাব হলো কত লোক আছে কাজ করে না। কত লোক আছে কাজ করে না অথবা কাজ কম করে, এই হিসাব নিলে আমরা অনেক বড়
ইনফ্লেশন যেসব কারণে ঘটে সেগুলো আরও বেশি করতে পারি। কিন্তু ধরুন যদি আমরা মনে করি যে আমাদের আমাদের ইয়েতে লেবার সার্ভে লেটেস্ট বোধহয় ছিল 13 না 14 সালের যেটা, তো সেখানে দেখা যায় যে 15% আমাদের ফর্মাল সেক্টরে কাজ করে, যাদের সম্পর্কে আমাদের তথ্য জানা আছে, এবং স্ট্যাটিস্টিক্স আমাদের যতখানি নির্ভরযোগ্য সেটা এই 15%-এর পরে 15%-এর পরে প্রয়োগযোগ্য। আর 85% লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে। তো ইনফর্মাল সেক্টরের সংজ্ঞা দিয়েছেন যে তার একটা তার কর্মে নিযুক্তির একটা ফর্মাল কন্ট্রাক্ট আছে। আমাদের এখানে ফর্মাল কন্ট্রাক্ট প্র্যাকটিক্যালি কোথাও নাই, এবং প্রাইভেট কোম্পানিতে যারা আমরা কাজ করি আমাদের তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। দ্যাট অ্যাপয়েন্টমেন্ট লেটার সার্ভস অ্যাজ এ কন্ট্রাক্ট। কিন্তু কন্ট্রাক্টের এনফোর্সেবিলিটি কী? কন্ট্রাক্টটা যদি এনফোর্সেবল না হয়, ইজিলি যদি এনফোর্সেবল না হয়, তাহলে ওটা একদম কন্ট্রাক্ট, ঠিক ওই স্ট্রিক্ট অর্থে কন্ট্রাক্ট না। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো যে ইনফর্মাল সেক্টর কিন্তু ফর্মাল সেক্টরকে সে সার্ভ করতেছে। যেমন যেমন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে ফর্মাল সেক্টর ইন্ডাস্ট্রি, কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রির আশেপাশে দেখবেন ছোটোখাটো রেস্টুরেন্ট, যেখানে একটু সহজে খাবার পাওয়া যায়, এই শ্রমিকদের পক্ষে যেটা দাম দেওয়া সম্পর্ক সহজ, চায়ের দোকান আছে, পান বিড়ির দোকান আছে ইত্যাদি। তো ওইখানে হয়তো একটা ছোটো ছেলে কাজ করে, বা এই রাস্তাও দেখতে পারেন এই যে যে সকল কি বলে যে সিএনজি চালিত গাড়ি টাড়ি ইত্যাদি আছে, এখানে অনেক বাচ্চা ছেলেরা কাজ করে, এবং ওরা আপনাকে ডাক দেয়। অথবা এই চায়ের দোকানের কথা বললাম, সেখানে বাচ্চা ছেলেরা চা, সিগারেট ইত্যাদি এনে দেয় এদেরকে। এরা ইনফর্মাল সেক্টর, এরাও একটা অনেক কাজ করে। কিন্তু এদের কাজ হলো, সবাই স্ট্যান্ডার্ড হিসাব হলো যে সপ্তাহে 40 ঘন্টা কাজ করবে, কিন্তু এরা কেউ সপ্তাহে 40 ঘন্টা কাজ করে না। সাহেবদের বুদ্ধি বেশি। সাহেবরাও এরকম সমস্যার মধ্যে গেছে, এবং ওদের বুদ্ধি বেশি বললাম এই জন্য, ওরা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন মেথড কিছুটা অ্যাডজাস্ট করছে ওদের সার্কামস্টেন্সের সাথে। সেই সার্কামস্টেন্সটা হলো যে সপ্তাহে আপনি সার্ভে করছেন, সেই সপ্তাহে যদি আপনার রেসপন্ডেন্ট বলে যে আমি এই সপ্তাহে একদিন কাজ করেছি, তাহলে সে আনএমপ্লয়েড না। কিন্তু একদিন কাজ করে কিন্তু তার হয় না, এই খাবার জোটে না। তার 40 ঘন্টা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। 40 ঘন্টা মানে 5 দিনের সপ্তাহ হলে দিনে 8 ঘন্টা খাটতে হবে, এরকম বিভিন্ন আছে। তো সেই জন্য আগে বলতো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, এখন ওটাকে আবার পরিবর্তন করে করছে আমরা যে আন্ডার এমপ্লয়মেন্ট। আমি এমপ্লয়েড কিন্তু পুরাপুরিভাবে এমপ্লয়েড না। তো এই পুরাপুরিভাবে ইনফর্মাল সেক্টরের একটা বড় অংশ আছে যারা পুরাপুরিভাবে এমপ্লয়েড না, এবং সেখানেও আমাদের যে স্ট্যাটিস্টিক্স যেটা আমরা পাই, তাতে বলছে যে এই শ্রম উপযোগী বয়সের যে লোক, এর প্রায় 1/3, 30 বা 33, 1/3 লোক, ওরা বলে যে সংক্ষেপে বলে NEET, নিট, নট এমপ্লয়েড, নট ইন এডুকেশন, নট ইন সাম ট্রেনিং কোর্স। তো এরা জীবনের এই সময়টাতে কোনো কিছু করছে না যাতে কারেন্ট পিরিয়ডে তার কোনো আয় হয়, অথবা ভবিষ্যতে তার একটা সম্মানজনক এমপ্লয়মেন্ট হয়, কোনো কাজই করছে না। তো এই সকল ধরলে আপনি দেখবেন যে হ্যাঁ, আমাদের তো অনেক অলস ক্ষমতা আছে, এটা সত্যি। কিন্তু ওই অলস ক্ষমতাকে কাজে লাগাবার জন্য একটা হাতুড়িও দরকার, কিন্তু হাতুড়িটা আপনি কিনে দিচ্ছেন না।
হাতুড়ি যদি না কিনে দেন তাহলে ওই লোকটাকে আপনি করতে পারেন না। এইখানে কোনো স্ট্যান্ডার্ড ইকোনমিক মেথড বা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন নাই। রাফলি আপনার অভিজ্ঞতা থেকে এবং আপনার দেশের অবস্থা থেকে আপনি বিবেচনা করতে পারেন, হ্যাঁ এই লোকগুলোর ভিতরে আছে সুস্থ বা আমি কাজে লাগাতে পারি, এই 33% না, এর ভিতরে 10% হয়তো করতে পারি, এদেরকে আমি ট্রেনিং দিয়ে বা অন্য কোনোভাবে হাতুড়িয়ে দিতে পারি, বা একটা গাড়ি চালানো শিখতে পারি, বা একটা গাড়ি পরিষ্কার করা, গাড়ি মেনটেন করা শেখাতে পারি। ওই পর্যন্ত আমার 5-7% পর্যন্ত হয়তো আমার ইনফ্লেশন দেশের জন্য ক্ষতিকর হবে না। এর চেয়ে বেশি যদি হয় বা ইনফ্লেশন মানে আমি যদি টাকা ইনজেকশন করি তাহলে ওর সাথে রিলেট করে টাকা ইনজেকশন করলে এই প্রোডাকশনটা হয়তো ইকোনমিতে আসবে, প্রোডাকশনটা এই টাকাটাকে অ্যাবজর্ব করবে। যদি প্রোডাকশন টাকাটাকে অ্যাবজর্ব না করতে পারে তাহলে এই 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 টাকা বেশি হবে এবং সেই টাকাটাকে ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণে পণ্য বাজারে পাওয়া যাবে না, তখন একটা ইনফ্লেশনের ট্রেন্ড দেখা যেতে পারে। আমাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগে খবর বেরিয়েছিল যে আমাদের প্রাথমিক হিসাবে জিডিপি গ্রোথ ছিল 8.13, কিন্তু আমাদের চূড়ান্ত হিসাবে দেখা যায় আমাদের গ্রোথ হয়েছে 8.15, কিন্তু ডলারে আমাদের প্রবৃদ্ধি 8.13 আছে, টাকাতে 1.15 আছে। তো যে ভদ্রলোক এই হিসাবটা করেছেন এবং সরকারকে দিয়েছেন, উনি ওই বাঁশির মধ্যে ঢোল বাজাচ্ছেন অথবা ঢোলের মধ্যে বাঁশি বাজাচ্ছেন, এরকম একটা কিছু করছিলেন। কারণ জিডিপির হিসাব হলো কোনো একটি বছরের দামকে আপনি ধরেন, সেই দামটাকে অপরিবর্তিত রেখে পণ্যের পরিমাণ যা আছে সেইটাকে সেই হিসাবটা আপনি নেন, যে পরিমাণে পণ্য আছে ওই দামে তার ভ্যালু কত হবে, সেইটাই আপনার গ্রোথ। তো এই যে 8.13 এবং 8.15, এই 8.15 হলো ইনফ্লেশন, এবং এটা এমনই ছোট ইনফ্লেশন 0.02 যে আপনি টের পাবেন না যদি বেশি পেঁয়াজ না খান। পেঁয়াজ বেশি খেলে একটু হবে, হঠাৎ মনে হবে দাম বেড়ে গেছে। এবং আমাদের কাগজপত্রের খবরে বেশিরভাগ সময় দেখা যায় যে পেঁয়াজের দাম আকাশচুম্বী, তারপরে অমুক জিনিসের দাম আগুন, কিন্তু ওইগুলো সবই আমাদের কনসামশনের এত ছোট অংশ যে এটা এর ইম্প্যাক্ট আমরা বুঝি না অত। কিন্তু এই মানে সরকারের সমালোচনা অথবা নিজের ব্যক্তিগত অসন্তোষ প্রকাশ করার জন্য এই স্টোরি আমরা বলতে থাকি, এবং একাধিকবার বলে একাধিকবার কাগজে ছাপিয়ে একাধিকবার এই মধ্যরাত্রের বিজনেস কী বলে টক শো ইত্যাদিতে আসার পরে যারা দেখেন এবং শোনেন, এদের একটা ধারণা জমে যায় যে হ্যাঁ এরকম একটা অঘটন বোধহয় ঘটছে। কিন্তু এর সাথে যেটা আছে, যে অর্থনৈতিক সূত্র যেটা আছে, সে হলো যে জিনিসের যখন দাম কম বেশি হয় এবং আপনার একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো জিনিস যদি হয়, তার ব্যবহারও আপনি অ্যাডজাস্ট করেন। পেঁয়াজ ওইরকম জিনিস নয় যে আমি এই যে সকালে 4টে পেঁয়াজ খেতে হবে এমন নয়, দাম বেশি হলে আমি 4টে জায়গায় 3টে খেতে পারি, আমি 2টো খেতে পারি। আপনার কোয়ান্টিটি অফ কনসামশন আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তো সেখানে এই যে 8.13, এইটা কিন্তু খুবই রেসপেক্টেবল গ্রোথ, এবং এইখানে আমাদের ইনফ্লেশনও এত কম যে এটাও বলতে আমাদের কোনো দ্বিধা হওয়া উচিত নয়, এবং এই সবগুলোই ইন্ডিকেশন অফ এ রেসপন্সিবল ইকোনমিক ম্যানেজমেন্ট। আমি এর চেয়ে অন্য শব্দ ব্যবহার করছি না এই জন্য যে আমরা হয়তো কোথাও কোনো ভুল করছি, হয়তো অন্যভাবে ম্যানেজ করলে এরকম পরিবর্তন হতো না, কিন্তু কোনো কারণে এটা হয়ে গেছে। কারণ বাজারকে
যদি আমরা স্বাধীনতা দেই, তাহলে তো বাজারকে আমরা হুকুম করতে পারবো না এই পেঁয়াজের দাম এই হবে এবং পেঁয়াজের উৎপাদন এই হবে দেশের মধ্যে, এবং আমার কথা কেউ শোনে না। আমি অন্য কথা যাওয়ার আগে এটা বলি যে বিলাতের এক সময় খুব স্বনামধন্য একজন অর্থমন্ত্রী ছিলেন ডেনিস হিলি। তো ডেনিস হিলি উনি লেবার পার্টির দ্বিতীয় মহাযুদ্ধের সৈন্য ছিলেন। তারপরে লেবার পার্টির উনি রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের নেতা ছিলেন, বেশ লম্বা হিস্ট্রি, ভেরি রেসপেক্টেবল মিনিস্টার। তো ডিফেন্স মিনিস্টার ছিলেন, তারপরে ওনাকে ফাইন্যান্সে দিয়েছে। ফাইন্যান্সে যে ওনার অভিজ্ঞতা সম্পর্কে উনি বলছেন তার আত্মজীবনীতে, যে রেলওয়েতে থাকার সময় আমি যদি জিজ্ঞাসা করতাম যে কত বিক্রি হলো টিকিট, তাহলে ওরা আমাকে একটা নির্দিষ্ট সংখ্যা বলতে পারতো যে এত টাকার টিকিট বিক্রি হয়েছে। ডিফেন্সে থাকতে দেখতাম যে দুইজন জেনারেল কখনো একমত হয় না। মন্ত্রী হিসেবে আমি তাদের ভিতরে একটা সলা পরামর্শ করে মীমাংসার ব্যবস্থা করতাম, এবং আমি যে মীমাংসা করতাম আমার আদেশ পালন করার জন্য বড় সৈন্য বাহিনী ছিল দেশে বিদেশে। এইখানে এসে দেখি আমার কথার কোনো মূল্য নাই। মানে আমি যদি বাজারের মন বুঝি এবং বাজার কি চায় সেরকম তার সাথে সামঞ্জস্য রেখে যদি কিছু কথা বলি, সেই কথাটার একটা মূল্য আছে। কিন্তু বাজার যা চায় না, বা বাজার যা চায় না তেমন যদি কথা বলি আমি, অথবা বাজার যা চায় তার সম্পূর্ণ বিরুদ্ধে যদি আমি কথা বলি, তাহলে ভদ্র দেশ আমাকে মিথ্যাবাদী বলে না, তবে আমার কথার কোনো মূল্য হয় না। অর্থমন্ত্রী ওদের তো বলে কি চ্যান্সেলর বিলাতে মিতভাষী মানে আমাদের এখানে যে চ্যান্সেলররা কথা বেশি বলেন এটা দূষণীয় কিছু নয়, কারণ আমাদের তথ্যের খুব অভাব এবং বিভিন্নভাবে তথ্য বিকৃত হয়। সেজন্য মন্ত্রীরা যত বেশি মানুষের সামনে এসে কথা বলেন, এবং একই মন্ত্রী অথবা একাধিক মন্ত্রী যদি একই বিষয়ে কথা বলেন, তাহলে তাদের কথার গরমিল থেকে আমাদের একটা আমরা তখন মানে বিশ্লেষণ করে বলতে পারি যে হ্যাঁ এরকম একটা বিষয় হতে পারে। তো ওদের হলো যে যেদিন বাজেট প্রেজেন্ট করার পরে শুধু বোধহয় একজন লোকের একটা কথা বলার অধিকার আছে পার্লামেন্টে, এবং সেই ব্যক্তি হলেন অপোজিশনের লিডার, এবং তার সময় নির্দিষ্ট আছে। উনি বাজেটের দোষ গুণ ইত্যাদি সম্পর্কে জান না, উনি বাজেটটা প্লেস করা হয়েছে এবং আমরা আগামীতে এটাকে কাটাছেড়া করব, এরকম একটা কথা বলেন উনি। আর চ্যান্সেলর সাহেব উনি সস্ত্রীক বিকালে পার্কে হাঁটতে যান, এবং তখন তার দলের ব্যাক বেঞ্চার যারা, he has to explain to his backbenchers why he makes certain proposals. আমাদের এখানে ব্যাকবেঞ্চার অ্যাকচুয়ালি যে ওই ফ্লোরের মধ্যে বসে থাকে কোনো রকমের। বিলাতে অ্যাকচুয়ালি জায়গা নাই সব মেম্বারদের বসার, অর্থাৎ সব মেম্বার আসেন না শুধু ডিভিশনের সময়, আর ওই বাজেট প্রশ্ন যখন থাকে ওই সময় তারা আসেন। তো এই যে রেঞ্জ, আচ্ছা আর একটা যেটা আমি ভুলে যাচ্ছি অন্য কথা বলতে, যে সে হলো যে রেঞ্জ একটা, আর একটি হলো ট্রেন্ড। যে অর্থনীতির ভিত্তি তো আমার যে সম্পদ আছে এবং আমাদের মানুষ যেভাবে বিহেভ করে। গত বছর যেভাবে আমি বিহেভ করেছি, এই বছর খুব একটা অঘটন যদি আমার জীবনে না আসে, আমার বিহেভিয়ারটা মোটামুটি গত বছরের মতোই হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও গত বছর যেভাবে ব্যবসা করেছেন, এবছর মনে করবেন যে গত বছর আমি ব্যবসায় লাভ করেছি, এবং আমি দেখেছি আমার ব্যবসা এই 2 বা 3টে কাজে আমার যোগ্যতা আছে এবং আমার লোকবল আছে।
আমি এবছর আমার মুনাফা যা ছিল সেখান থেকে আরেকটু বিনিয়োগ করে আমার ব্যবসাটাকে আমি বড় করব। উনি হঠাৎ করে ঝাঁপ দিয়ে নতুন জায়গায় যান না। এখন আব্দুল হকে শুধু বোধহয় এরকম ঝাঁপাঝাঁপি করছিল, তাও একদম নতুন না, এই গাড়ি একটার থেকে আরেকটাতে ঝাঁপ দিছিল। হ্যাঁ, তা একটার থেকে আরেকটাতে ঝাঁপ দিছিল। তো এটা একটা বড় কাহিনী। তো এনিওয়ে, ট্রেন একটা জিনিস যে যে ইকোনমির যে মৌলিক ভিত্তি আছে, আমাদের যে সকল পরিবর্তন আমি দেখছি সেই পরিবর্তনগুলো ওই মৌলিক ভিত্তি যে ট্রেন্ড প্রেডিক্ট করে তার সাথে মিল আছে কিনা। যদি তার সঙ্গে মিল থাকে তাহলে মোটামুটিভাবে ধরা যেতে পারে যে যে তথ্য এবং যে বক্তব্য আমরা বলছি এটা গ্রহণযোগ্য। কারণ আপনি যখন সিদ্ধান্ত নেন বা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন ওই পরিসংখ্যান তো সব আপনার কাছে আসছে না, আপনার কাছে পরিসংখ্যান আসতেছে অনেক পরে সরকারের কাছেও, এবং যে ব্যবসা বাণিজ্য করেন, বিনিয়োগ করেন, সেও যদি ওই তথ্য দেখতে চায়, পরিসংখ্যান দেখতে চায়, অতদিন সে বসে থাকবে না, তার নিজের জাজমেন্ট সে ব্যবহার করে বিনিয়োগের মধ্যে যাবে। একটা রিস্ক আছে, সেই রিস্ক যদি না নেয় তাহলে সে তো বিনিয়োগকারী হতে পারবে না। আমাদের যে এই ধারাবাহিক উন্নতি, প্রবৃদ্ধি, এবং সেই প্রবৃদ্ধিটা আমি বলবো যে এটা এই প্রবৃত্তিটা অত্যন্ত প্রশংসনীয় এই জন্য, এই অর্থে যে সাধারণত প্রবৃত্তি একটু ওঠানামা করে। যে এবছর হয়তো 8 হলো বা গত বছর 8 হয়েছে, এবছর হয়তো 7.9, একটু কম বেশি হয়। কিন্তু আমাদেরটা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বাড়ছে, এবং কোনো বছর হয়তো একটু বেশি প্রবৃদ্ধি হয়েছে, কোনো বছর একটু রেটটা হয়তো কম। কিন্তু যদি আপনি লাইন টেনে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে যে স্মুথ আপওয়ার্ড লাইন। তো এটা অত্যন্ত প্রশংসনীয়। আপনি বিপক্ষ থাকলেও এটাকে মানতে হবে, সরকারি দলের সপক্ষ থাকলে এটাকে মানতে হবে। বড় জোর আপনি বলতে পারেন যে হ্যাঁ, তোমাদের এই লাইনের যে স্লোপ, তুমি যে স্লোপে যে গ্রেডিয়েন্ট দেখাচ্ছ এটা একটু বেশি করছো, এটা আমার মনে হয় একটু কম হবে, কিন্তু স্লোপটা আপওয়ার্ড, এইটা সত্যি। এই ঘটনাটাকে অস্বীকার করার কিছু নাই। তো নেক্সট প্রশ্ন সবার মনে আসে, আমরা কি এটাকে ধরে রাখতে পারবো? এখন ধরে রাখতে পারবো কি না, এটা আমি যেহেতু দলের সাথে, সরকারের সাথে সম্পৃক্ত, আমি বলবো যে হ্যাঁ, আমরা এটা ধরে রাখতে পারবো। বা আমাদের কাছ থেকে যদি এটা পালাতে চায়, খুব পালায় বেশি তো যেতে পারবে না, হয়তো 2-4 কদম পালায় যেতে পারবে, তারপরে আবার ওর নিজের জায়গায় ফিরে আসবে, যে জায়গাটা আমাদের বাস্তব অবস্থার সাথে সম্পৃক্ত, সেখানে সে ফিরে আসবে। আমাদের এই প্রবৃদ্ধির পেছনে কি আছে? অর্থনীতিবিদরা এখন স্বীকার করেন যে প্রবৃদ্ধির কেন হয়, এর একক এবং নির্ভুল কোনো বিশ্লেষণ আমরা দিতে পারি না। তবে একাধিক বিবেচনা আছে, যেগুলো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বিভিন্ন গুরুত্ব দিয়ে বিচার করেছেন, যে বিভিন্ন কারণে আমাদের উন্নতি হয় এবং সেই উন্নতিগুলো আসতে পারে। একদম প্রথম দিকে যারা করেছিলেন, আর্থার লুইস রঙিন লোক ছিলেন, রঙিন মানে ওয়াজ এ কালার্ড পারসন, কিন্তু নোবেল প্রাইজ পাইছিল অর্থনীতিতে। উনি একদম প্রথম দিকে যারা এই উন্নয়ন সম্পর্কে গবেষণা করেছেন, লিখছেন, তো ওনার বক্তব্য ছিল যে উন্নয়ন হলো প্রোডাক্টিভিটি যদি বাড়ে তাহলে উন্নয়ন হয়। এগ্রিকালচারে প্রোডাক্টিভিটি সাধারণত বাড়ে না, কারণ এগ্রিকালচারে যারা নিযুক্ত আছে তাদের স্কিল লেভেলটা নিচু স্তরের, এবং স্কিল ডেফিসিয়েন্সির জন্য তাদের
গ্রোথটা লিমিটেড। আবার উনি বলেছেন যে 1950 সালের দিকে তখন তো এগ্রিকালচারাল টেকনোলজি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার তখন এতটা হয় নাই। এবং উনি ছিলেন ম্যানচেস্টারে পড়াতেন, খুব সম্ভব ম্যানচেস্টারে ছিলেন অথবা তার এই বক্তব্যকে ম্যানচেস্টার স্কুলের বক্তব্য হিসাবে ধরা হয়। প্রোডাক্টিভিটি হায়ার হলো ইন্ডাস্ট্রিতে, অতএব ইন্ডাস্ট্রি যদি এক্সপ্যান্ড করে এবং যদি এগ্রিকালচার থেকে আমরা ইন্ডাস্ট্রিতে লোক নিতে পারি, তাহলে ওভার টাইম দি লার্জেস্ট সেক্টর উড বি দি হায়ার প্রোডাক্টিভিটি সেক্টর, এবং গ্রোথ অফ ইন্ডাস্ট্রি সেই হিসাবে ইজ দ্য কি টু গ্রোথ অর টু ডেভেলপমেন্ট। তখন ডেভেলপমেন্ট ব্যবহার করেনি, এত গ্রোথটাই বেশি ব্যবহার করা হতো। মনে করা হতো যে যদি অর্থনীতির প্রবৃদ্ধি হয় তাহলেই উন্নয়ন, আমরা যে অর্থে ব্যবহার করি যে আমার আপনার সবার জীবনে তার ছোঁয়া লাগবে, আমাদের সবারই জীবনের মান বাড়বে। অতএব সেই মূল পলিসি হলো যে ফার্স্ট গ্রোথ অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রান্সফার অফ পিপুল ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি। আমাদের এখানে গত কয়েক বছরের তথ্য পরিসংখ্যান দেখলে দেখবেন যে আমাদের এগ্রিকালচার আউটপুট এখন 18 বা 16% মতো কন্ট্রিবিউট করে জিডিপিতে। এটা বললে অনেক সময় একটা ফুল অনুভূতি হয় যে এগ্রিকালচার প্রোডাকশন বোধহয় কমে গেছে। এগ্রিকালচার প্রোডাকশন অ্যাকচুয়ালি কমে নাই। যেটা বললাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, নিউ টেকনোলজি ইন এগ্রিকালচার, অ্যাগ্রো প্রসেসিং ইত্যাদির কারণে এগ্রিকালচার প্রোডাকশন ইন অ্যাবসোলুট টার্মস বাড়ছে, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রোথের ফলে এই ওভারঅল জিডিপিতে এই এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটা কম, এবং এগ্রিকালচারের এমপ্লয়মেন্টও আগের তুলনায় কিছু কমেছে, কিন্তু এখনও এগ্রিকালচারের যে আউটপুট বা ভ্যালু কন্ট্রিবিউশন টু জিডিপি, তার তুলনায় এগ্রিকালচারে এমপ্লয়মেন্ট বেশি। তার ইন্টারপ্রিটেশন করলে মানে দাঁড়াবে এই যে এগ্রিকালচারে এখনও স্কিল লেভেলটা লো, এবং এগ্রিকালচারে কিছু টেকনোলজিক্যাল পরিবর্তন আসছে, মেকানাইজেশন হচ্ছে, তাতে এগ্রিকালচারের এমপ্লয়মেন্ট আরও কমবে বলে আমরা মনে করতে পারি। এবং এগ্রিকালচার থেকে যে লোকগুলো সারপ্লাস হবে তারা কোথায় যাবে? তাদের এমপ্লয়মেন্ট তো ম্যানুফ্যাকচারিং হবে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংটা এক্সপ্যান্ড করা দরকার। এই একটা মূল বিশ্লেষণ ছিল, মূল সূত্র ছিল। আরেকটি সূত্র পরে আসে কি মানে 1954 সালের দিকে, এবং সেটাকে বলা হয় যে ম্যাক্রো ইকোনমিক থিওরি অফ গ্রোথ ইত্যাদি, এবং সেটার এই সূত্র প্রচার করেন রবার্ট সোলো, এর নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো রবার্ট সোলো সম্পর্কে যে জোক ছিল যে ওনার নামের বানানটা কি, SOLOW হলো কারেক্ট, আবার অনেকে বলতো না যে খামাকা একটা অতিরিক্ত ও ব্যবহার করছো কেন, SLOW করলেই তো হয়ে যায়। তো ইটস বিটুইন সোলো অ্যান্ড স্লো। তো তারই হলো যে ওই সেক্টরাল ইস্যুর মধ্যে না যে তার বক্তব্য হলো যে ওভারঅল গ্রোথ কিসের পরে নির্ভর করে, এবং তার কি হলো যে যদি টেকনোলজির পরিবর্তন না হয় তাহলে আমি যে ইনপুট ব্যবহার করব তার আউটপুট কত আসবে সেটা নির্ভর করতেছে ওই টেকনোলজিক্যাল এফিসিয়েন্সির পরে। টেকনোলজি যদি পরিবর্তন হয় তাহলে সময় একই ইনপুট দিয়ে আমি হয়তো বেশি আউটপুট পেতে পারি। তার একটা ভেরিয়েশন হলো যে ফিক্সড ইনপুট আউটপুট নয়, আপনি এই কম বেশি মিশাতে পারেন। টেকনোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি একটু আসতেছে, তার ফলে আপনি
এই যে যে ইনপুটটার দাম কম বা যে ইনপুটটা সহজে পাওয়া যায় সেটা হয়তো ব্যবহার করলেন, আপনার আউটপুট বাড়লো। এইটা একটা হলো, কিন্তু সেখানেও আপনি আলটিমেটলি নির্ভর করতেছেন দি অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল ইনপুট। এটা ছিল রবার্ট স্লো সাহেবের মূল বক্তব্য। এবং তখন দেখা গেল যে এই ম্যাটেরিয়াল সাপ্লাই তো ইনফিনিট না, এর তো একটা সীমা থাকবে। আমি হয়তো জানি না সীমাটা কি, কিন্তু কোনো এক সময় তো এই সীমায় আমরা পৌঁছবো বা পৃথিবী পৌঁছবো। তো তখন আসলো যে জ্ঞান বিজ্ঞানের কন্ট্রিবিউশন কী, এবং হিস্টোরিক্যাল তথ্য যেটা, সেগুলো বিশ্লেষণ যারা করলেন তারা দেখলেন যে এই যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সবগুলোর পেছনে ছিল কোনো না কোনো একটা আবিষ্কার। স্টিম ইঞ্জিন আসার পরে বা ইঞ্জিন আসার পরে মানুষের শ্রম দিয়ে যে কাজ করতো তার বদলে স্টিম দিয়ে পাওয়ার জেনারেট করা হলো। আপনি ঘোড়ার গাড়ি চড়া বাদ দিয়ে মোটর গাড়ি চললেন। তার ফলে এই যে ঘোড়ার ব্যবহারের জন্য যে সকল সুবিধা বা অসুবিধা হয়, ঘোড়া তখনও একটা ঘোড়ায় রাখা, ঘোড়ায় চড়া একটা নোবেলিটির প্রকাশ, কিন্তু ইনএফিসিয়েন্সি। কিন্তু আপনি যদি মোটর গাড়িতে চলেন, ট্রেনে চলেন, তাহলে এটা মোর এফিসিয়েন্সি, মুভ ফাস্টার এবং সস্তাও হয়। তো এই ইসের জ্ঞান ভিত্তিক জ্ঞানের উপর নির্ভর করে, জ্ঞান বিজ্ঞানের উপরে নির্ভর করে উন্নয়ন হতে পারে। এবং এটার অনেকেই বলেছেন, তবে যিনি এসব কথা বলে বেশি সুনাম পেয়েছেন সে হলো কি নাম ওর, এত নাম এদের, যাই হোক, উনি নোবেল প্রাইজ পেয়েছেন বছর 4-5 আগে, কিন্তু উনি আরও বেশি পরিচিত অন্য কারণে। নোবেল প্রাইজ পাওয়ার আগেই উনি পরিচিতি লাভ করেন। উনি বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, এবং বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্টের পদ থেকে উনি পদত্যাগ করেন। হ্যাঁ, না, স্টিগলিসের পরে। স্টিগলিস ফুল টার্ম করছে এই কিছুদিন আগে। যে এই ওয়ার্ল্ড ব্যাংক যে র্যাঙ্কিং করে, যে ভালো মন্দ ইত্যাদি, সেই র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলা ড্রপ। এবং তার বক্তব্য হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের এই অ্যাসেসমেন্টে একটা বায়াস দেখা যায়, এবং উনি এই বায়াসের সাথে একমত নয়, এইটা বলে উনি, এটা তার বক্তব্য ছিল, উনি পদত্যাগ করেন। নোবেল প্রাইজ তার পরে পান উনি। তো তার বক্তব্য হলো যে আমরা এমন কোনো ম্যাটেরিয়াল গুডস দেখি না যেটার সাপ্লাই কমে না। আমরা যেমন বলি যে আমাদের কৃষি জমি কম, অতএব কৃষি জমি বেশি ব্যবহার করবে না, কৃষি জমি কম ব্যবহার করবে, যে স্কেয়ারসিটি, এটা আমরা সম্পূর্ণ সচেতন। তবে এমন কি কোনো জিনিস আছে পৃথিবীতে যেটা কমে না? তো এই ভদ্রলোকের বক্তব্য হলো যে হ্যাঁ আছে, জ্ঞান কমে না, এবং জ্ঞানের একটা বৈশিষ্ট্য হলো এটা বাড়তে থাকে। আজকে আমি যদি একটা মোটর গাড়ি আবিষ্কার করি, আর বছর 15 পরে বা 50 বছর পরে আমি মোটর গাড়ি আবিষ্কার করবো যেটা চালাতে ব্যাটারি লাগে না, ইলেকট্রিকে চলবে, তেল লাগবে না। তো এই জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে আমার ডিমান্ড ফর ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য কনসাম্পশন অফ ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন, এইটা কমতে থাকবে। এইটা একটা অনন্ত সাপ্লাই। এবং এর সাথে উনি আরও কতগুলো অনেকগুলো, উনি একবার কিন্তু বাংলাদেশও আসছিলেন। বাংলাদেশে যে আছে না, ইকোনমিক রিসার্চ গ্রুপ, ওরা একটা কনসোর্টিয়াম রিসার্চ আছে ফান্ডেড বাই ডিএফআইডি, ওদের সাথে কাজ করতো। ওদেরই ইনভেনশন একবার আসছিল। ওর ওই আরবান গ্রোথ সম্পর্কে, আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বক্তব্য আছে। আমাদের এখানে আসছিল আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে একটা বক্তৃতা
দেওয়ার জন্য। এনিওয়ে, এখন এই জ্ঞান ভিত্তিক সমাজ, জ্ঞানের পরে নির্ভর করে, এটা তো আমরা বললাম, কিন্তু জ্ঞান এটা বাড়বে কি করে এবং কি কি অবস্থাতে এটা বাড়তে পারে সে সম্পর্কেও বিভিন্ন ধারণা আছে, এবং এই বাড়ার জন্য আমরা কি করতে পারি। কতগুলো সাধারণ সূত্র আছে যে জ্ঞান বিজ্ঞান গবেষণা ইত্যাদির জন্য যথার্থ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, এবং সেই অর্থ ব্যয়টা মূলত সরকারের। কারণ এই গবেষণা করে যে আমি সাকসেসফুলি কোনো প্রোডাকশন পাবো, এটা আমি করতে পারি না। আমি গবেষণা করে অ্যাডাপ্টেশন পর্যন্ত বলতে পারি যে আমার মোটর গাড়ি এখন 10 মাইলে 1 গ্যালন তেল লাগে, আমি এটাকে 12 মাইল নেব, আমি এটাকে 15 মাইল নেব, এইটুকু পর্যন্ত আমি করতে পারি। কিন্তু এটাকে যে আমি ওই ইন্টারনালি ইলেকট্রিসিটি জেনারেট করে ওই ইলেকট্রিসিটিতে চলবে, এইটা আমি ভবিষ্যৎবাণী করতে পারি না। অর্থাৎ এখানে সরকারের কিছুটা বিনিয়োগ দরকার। আরেকটি হলো যে লোককে শিক্ষিত হতে হবে। লোককে শিক্ষিত হতে গেলে তো সে ক্লাস 1 থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত যে পর্যন্ত সে লেখাপড়া শেখানো যায় সেই পর্যন্ত তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেখানে দুটো প্রশ্ন, একটি হলো যে কোন সমাজ শিক্ষাকে উৎসাহিত করতে পারে, আর আরেকটি হলো যে এই জ্ঞান বিজ্ঞান চর্চা করে গবেষণা করে যে আবিষ্কার হলো, সেই আবিষ্কার ব্যবসা বাণিজ্যে কীভাবে প্রয়োগ করা হবে। প্রথমটাতে বলে যে জ্ঞান বিজ্ঞানের প্রগতি হয় সেই সমাজে যে সমাজটি জ্ঞান বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত। জ্ঞান বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত অর্থবোধে এমন কিছু হবে যে আমি যদি বলি যে আমাদের আমাদের ওয়েদার ফোরকাস্ট এখন দীর্ঘদিনের জন্য ফোরকাস্ট করতে পারে, তাতে মনে হয় যে আগামী মৌসুমে বোধহয় আমাদের ধানের কিছু ফলন কমতে পারে বৃষ্টির কারণে অথবা খরার কারণে। আমি এটাতে বিশ্বাস করি না। যদি দেখা যায় যে সমাজে বেশিরভাগ লোক এগুলোকে বিশ্বাস করছে না, ওই সমাজটি মোটামুটিভাবে জ্ঞান বিমুখ, এবং সেখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার হওয়াটা খুব কঠিন। অল্প কিছু লোক হয়তো বিশ্ববিদ্যালয়ে বা কোনো ল্যাবরেটরিতে করতে পারে। আর যদি বাংলাদেশের মতো আপনি সৌভাগ্যবান হন, তাহলে হয়তো 30 বছর আগে আপনি যখন থিসিস লিখছিলেন সেইটা প্রকাশ করছিলেন, ছাপছেন, তারপরে আর কোনো কন্ট্রিবিউশন আপনার নাই। তা আপনার দাবি হলো যে সিনিয়র সায়েন্টিস্টদের জন্য একটা ক্লাব বানাও। কেন? যে আমরা বিজ্ঞান চর্চা করবো, ক্লাবে বসে তাস খেলে বিজ্ঞান চর্চা করে নাকি। তো ওদেরও অবশ্য দরকার তো, এই মানে কাজ, সারা জীবন কাজ করার পর একটু বিনোদনের দরকার। এটা তো খারাপ কিছু না, বিনোদনের ব্যবস্থা রাখা দরকার। শুধু ওদের জন্য না, যারা কারেন্টলি রিসার্চ করছে তাদেরও জন্য এই বিনোদনের ব্যবস্থা থাকা দরকার। কারণ সারাদিনই কাজ করে বাড়ি গেলেও চাচামাচি, ঝগড়াঝাটি ইত্যাদি করবে বেশি, তো ওকে একটু বিনোদনের ব্যবস্থা করতে হবে। কিন্তু ব্যবসা বাণিজ্যে লাগাবে, এটা কি করে করব? ব্যবসা বাণিজ্যে লাগানো সম্পর্কে মোটামুটিভাবে সবারই যে অভিমত সে হলো এই সম্প্রতিকালের বিভিন্ন তথ্য বা নিউজের ল্যাঙ্গুয়েজে যদি, নিউজের প্রেক্ষিতে যদি বলি, সে হলো ট্রাম্প সাহেব যা করছেন তা সেইটা না, তার বিকল্প যেটা সেইটাই। বিকল্প হলো যে একজন ব্যবসায়ী নতুন টেকনোলজি ব্যবহার করতে চাইবে, যদি টেকনোলজি ব্যবহার করতে চাইবে যদি এটা তার প্রোডাক্টিভ এফিসিয়েন্সি বাড়ায়। আবার ওই স্লো সাহেবের কথায় আসি। স্লো সাহেব বলতেন যে তোমরা সবাই বলো যে কম্পিউটার দুনিয়াতে একটা বিপ্লব আনতেছে, আমি তো কোথাও কম্পিউটারের প্রোডাক্টিভিটি ইম্প্যাক্ট দেখি না। মানে এই কর্পোরেশন ডিড নট অ্যাডপ্ট দ্য ইউজ অফ
কম্পিউটার ফর প্রোডাকশন প্রসেস, যে কোনো কারণেই হোক এটা প্রোডাকশন প্রসেসের সাথে ইন্টিগ্রেট করতে পারে না। কাছে ধরে দেখতে সেটা কি আমার জন্য না তোমার জন্য, আমি ঠিক বলে যাই। তো যত সময় পর্যন্ত ওর অ্যাডপ্ট না করে এবং যে কোনো সৎ ব্যবসায়ীর যে আগ্রহ, সে আগ্রহটা হলো যে আমার যে প্রোডাকশন প্রসেস আছে, প্রোডাকশন বা কমার্শিয়াল প্রসেস যেটাই বলে, সেইটাকে যদি আমি আরও এফিশিয়েন্ট করতে পারি তাহলে আমার বিক্রি বেশি হবে, আমার প্রোডাকশন বেশি হবে, আমার লাভ বেশি হবে। যেমন আমি যদি এখন সে একটা পানের দোকান আছে আমার, একটা পান তৈরি করে বিক্রি করতে আমি 5 মিনিট লাগাই, আমি যদি এই পান বানানোটা একটু ভালো করে শিখি এবং 3 মিনিটে যদি আমি পান বানাতে পারি, তো আগে 15 মিনিটে আমি 3টা পান বানাইতাম, এখন 15 মিনিটে 5টা পান বানাবো, আমার কিন্তু ওই 20% আমার প্রফিট বেড়ে গেল। তো এফিসিয়েন্সি বাড়লেই সে এই নতুন প্রযুক্তি নেবে, কিন্তু এফিসিয়েন্সি বাড়াবে যদি ডিমান্ড থাকে, সেকেন্ডলি যদি তার একটা প্রতিদ্বন্দ্বী থাকে। যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে আমি কি করব? আমার প্রথম চেষ্টা হবে যে আমার যাতে প্রতিদ্বন্দ্বী আদৌ না হয়, আমার প্রতিদ্বন্দ্বী যাতে আদৌ না হয় সেজন্য আমি চেষ্টা করব যে আরেকটি লোক যাতে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকতে না পারে, কিভাবে তাকে বাধা দেওয়া যায়। ব্যাংকের লোন দেবে না, তাকে লাইসেন্স দেওয়া হবে না, যত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় করুক, এবং আমি যদি প্রভাবশালী হই আমি অনেক ক্ষেত্রে সাকসেসফুল হব, কখনো কখনো হয়তো সাকসেসফুল হব না। কিন্তু আমাদের এখানে একটা বড় প্রবণতা হলো যে প্রোটেকশন, যে প্রোটেকশন না হলে শিল্পায়ন সম্ভব নয়। পার্টলি ট্রু। আমি প্রথম দিনই আমেরিকার থেকে ইম্পোর্ট যে আসবে তার সাথে কম্পিট করতে পারবো না, চায়নার থেকে যে ইম্পোর্ট আসবে তার সাথে কম্পিট করতে পারবো না, কিন্তু যদি ট্যারিফ লেভেলটা এমন হয় যে ইম্পোর্টই বন্ধ হয়ে গেল, তাহলে আমি কিন্তু একটা মনোপলি বাজার পাচ্ছি। তো মনোপলি বাজার যদি আমার থাকে, কোনোদিন যদি আমি পাই, তাহলে আমি চেষ্টা করব ওই মনোপলির একটি অংশ খরচ করে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করানো সরকারকে দিয়ে, যে সিদ্ধান্ত ওই মনোপলিটাকে আরও দীর্ঘস্থায়ী করে। তো মনোপলির খারাপ কিছু নাই, কারণ ও ইন্ডাস্ট্রি করছে, আপনি দেখতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে সে নিচ্ছে, সে বলছে যে আমি এইখানে এটা করছি, গত 5 বছরে আমার এত ইনভেস্টমেন্ট বাড়ছে ইত্যাদি, সুখের খবর দেয় সে। কিন্তু আমি দাম দিচ্ছি বেশি। সে আমাকে হয়তো দেখায় টাকা একটা উপহার দিল যে এই মোটর বাইকটা আপনার উপহার দিলাম, আমি চলতে পারি না, হয়তো চড়ে একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ট্যাঙ্ক ভাঙলো। তো যাই হোক, সে এই মনোপলিটা রাখার চেষ্টা করে। কিন্তু যদি একটু কম্পিটিশন থাকে তাহলে ওর তখন চেষ্টা হবে যে এই কম্পিটিশনে আমি কিভাবে টিকে থাকবো, তখন এই প্রযুক্তির প্রয়োজন হয়। এটা শুধু কেতাবের কথা নয়, আমি নিজে করি নাই, তবে আমি দেখেছি যেটা। আমি তখন ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি, এবং ফাইন্যান্সের বাজেট করার সময় ডাক্তাররা ওই ক্লিনিকে ওর সেক্রেটারির মধ্যে একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকের লোকরা এসে দেখতো যে বাজেটে কারা কাজ করে, তাদের নিয়মিতভাবে তাদের একটা এই ব্লাড প্রেশার ধরা নিত, যে এই সময় ব্লাড প্রেশার ওঠানামা করে কিনা। ওই সময় আমারও কিছু ব্লাড প্রেশারের লক্ষণ দেখা গেল। আমি ওই বারডেমে যেতাম, ইব্রাহিম সাহেব তখন বেঁচে ছিলেন, উনি তো বয়স্ক লোক এবং শ্রদ্ধার পাত্র, আমাদেরকে স্নেহ করতেন। তো ইব্রাহিম সাহেব আমাকে বলেন যে তুমি জানো এই আমার ইলেকট্রিসিটি বিল 30% বেড়ে গেছে। তাই বললাম, স্যার এই তো ইলেকট্রিসিটি ট্যারিফ রিভাইজ হয়েছে, 20% বাড়ছে, তাতে আপনার একটু খরচ তো বাড়বে, 25% 20%, এই একই রকম খরচ যদি থাকে তাহলে তো একটু বাড়বে। স্নেহ এবং একটা আছে না, স্নেহের সাথে রাগ, যেমন বাবা মা, এই তোকে না বললাম যে এটা জিনিসটা খাবি না, বাসি জিনিস তুই খাচ্ছিস কেন, স্নেহ এবং রাগ দুটোই। এটা নিশ্চিতভাবে বললেন যে এই নিয়ে তুমি ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এর মধ্যে কিছু বলা যায় না। এরপর উনি আমাকে নিয়ে প্রায় 20 মিনিট
ওই বারডেমের দিয়ে ঘুরলেন, ঘুরে বললেন, দেখো আমি গত 1 মাস এই বারডেমের সকল জায়গায় ঘুরছি, বেলা 11টা বাজে, রুমে কেউ নাই, ডাক্তার সাহেব রুমে নাই, ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, আমি যে বন্ধ করছি। বন্ধ করার পরে তুমি যখন বলতেছো ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি সাহেব যে আমার খরচ বাড়বে, ট্যারিফ বাড়ছে, সেই জন্য আমার খরচ অ্যাকচুয়ালি কমে গেছে। যে ওই লোকটির সময় মতো যখন প্রয়োজন নাই তখন সে বিদ্যুৎ ব্যবহার করতেছে, বিদ্যুৎ ব্যবহারের সে যে যে সঞ্চয়ের যে একটা দিক আছে সেদিকে তার খেয়াল নাই। তেমনি যখন ওপেক দাম বাড়ালো এবং জাপানের কোনো ইলেকট্রিসিটি নাই, ওরা সবই ইম্পোর্ট করে, এবং সরকারি ভয় যে এবার বোধহয় জাপান যাবে। পরে অবশ্য অনেক রকম দুর্ঘটনা তাদের জীবনে ঘটছে, কিন্তু জাপান দেখে যে ওদের প্রফিট আরও বাড়তেছে। জাপান তখন রাফলি ফর দ্য সেম অ্যামাউন্ট অফ আউটপুট 1/3 কম বিদ্যুৎ ব্যবহার করে। They increase their efficiency by improving their technology. ওই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের একটা বড় কারণ হলো যে ইউ রেসপন্ড টু সাম চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে আমাদের নতুন প্রযুক্তি নেওয়ার কোনো আগ্রহ থাকে না, এবং নতুন প্রযুক্তি বের করারও আগ্রহ থাকে না। তবে খুব দ্রুত যদি হয় তাহলে আমি হয়তো টিকতেই পারবো না। অর্থাৎ একটা কি বলে যে নিঃশ্বাস নেওয়ার সময় দরকার, মানে সন্তান জন্ম হওয়ার পরের দিনে যদি বলে যে তুমি ফুটবল খেলতে যাও, সে সন্তান বেঁচে থাকবে না। একটু বড় সড় হলে তাকে বলতে হবে তুমি নিয়মিত ফুটবল খেলবে, নিয়মিত খেলাধুলা করবে, না হলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে না। তো একটা সময় আছে যখন প্রতিযোগিতার দিকে আসবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং যারা শিল্পপতি তাদের মোটামুটিভাবে দাবি হলো যে এক্সচেঞ্জ রেটটাকে আপনারা করেন, কম বেশি করেন। অনেক সময় এক্সচেঞ্জ রেটের জেনারেল রিভিশন, সেটা একটা কেস। আর একটা হলো যে আমার পণ্যের জন্য আপনি এই এক্সচেঞ্জ রেটটা একটু কমায় আমাকে 4% আপনি প্রণোদনা দেন। আমি 40 বছর আগের থেকে ইন্ডাস্ট্রি করতেছি, 40 বছর আগের থেকে যদি আমি ইন্ডাস্ট্রি করে এই শখটুকু গ্রহণ না করতে পারি, আমার ইন্ডাস্ট্রি ইজ ইনহেরেন্টলি উইক। ওই ইন্ডাস্ট্রি খুব বেশি দিন কম্পিট করে থাকতে পারবে না, এবং তখন আমরা ওই কী বলে ডিএফ ডিকিউ সব ইংরেজি শব্দ আছে, এগুলো করি। তবে ট্রাম্প সাহেব যেটা করছেন সেটাও ঠিক নয়। এটা গেল তো প্রতিযোগিতা এবং ইসের দিক। রোমার, আমি নামটা ভুলে গেছিলাম, ওর নাম হলো রোমার। তো রোমারের 5-6 জন আছে, ইনক্লুডিং ওয়ান হু ইজ এ লিডিং মার্কসিস্ট, তা না। তো রোমার সাহেবের বক্তব্য আরও আছে যে কোথায় কোথায় এগুলো অ্যাপ্লিকেশন হয়েছে, তার বড় উদাহরণ দিয়েছে সে তাইওয়ান এবং মরিশাস। তাইওয়ান এক সময় দ্রুত উন্নতি করে, কিন্তু পরে উন্নতি করার পরে এক পর্যায়ে যে তাদের এই প্রোটেকশনিজমের দিকে একটু নজর চলে যায়। কিন্তু মরিশাস অত্যন্ত ছোট জায়গা, এবং আপনাদের যদি মনে থাকে কংগ্রেসের শেষের দিকে যখন চিদাম্বরম ওদের ফাইন্যান্স মিনিস্টার, মরিশাসের থেকে যে ইনভেস্টমেন্ট আসতো ইন্ডিয়াতে সেটার পর ট্যাক্স বসালো, কতদিন পর সেটা অবশ্য উঠাই দিতে হয়েছে। মরিশাসের জিডিপি যা তার চেয়েও ইন্ডিয়াতেও বেশি ইনভেস্ট করে। তো এই অতিরিক্ত টাকা কোত্থেকে আসে, এটা সঙ্গত প্রশ্ন। তো মরিশাস ইজ অ্যান ওপেন ইকোনমি। তুমি যদি টাকা নিয়ে যেতে চাও, ইনভেস্ট করতে চাও, কেউ কিছু জিজ্ঞাসা করবে না, শুধু দেখবে যে তুমি ইনভেস্টমেন্টটা ঠিক করছো কিনা। সেকেন্ড হলো ইটস এ ট্রানজিট রুট। আমাদের যেমন সমালোচনা করে বলে যে মাদক আমরা কিছু সেবন করি কিন্তু পাশের দেশেও আমরা পাঠাই, তো এই যে ট্রানজিট রুট। সোনা আমরা কিছু ব্যবহার করি, কিন্তু ইন্ডিয়ার সোনার ব্যবহার, মানে ইন্ডিয়ার জুয়েলারির ব্যবহার ইন্ডিয়ার সবচেয়ে বেশি। অন্যান্য জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে। তো ইন্ডিয়াতে আবার সোনার ইম্পোর্টের পরে অনেক নিষেধ কিছু আছে। আমাদের এখান থেকে সোনা হয়তো রুটও হয়, মাঝে মাঝে প্রায় খবরে দেখা যায় যে প্লেনের থেকে সোনা পাওয়া যায়। প্রধানমন্ত্রী আগে বলছেন যে স্বর্ণ প্রসবিনী
আমাদের বিমানবহর স্বর্ণপশুকে নিয়ে। তো ওই একটা মানে এই যেসব জায়গাতে সহজে যাতায়াত করা যায় সেখানে যদি ট্যারিফ এবং ডিমান্ডের খুব একটা ডিসপ্যারিটি থাকে তাহলে পানির মতো যে জায়গাটা নিচে সেদিকে পানি যাবে, তো যেখানে ডিমান্ড বেশি জিনিসটা সেই দিকে যাবে। তো এই ওপেননেস অফ ইকোনমি এটা একটা বড় শর্ত টেকনোলজি অ্যাডাপ্টেশন, টেকনোলজি অ্যাডপশনের জন্য একটা বড় শর্ত। এত সব বলার পরে বোধহয় আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে আমাদের ঝুঁকিটা কি, কোথায়? আমাদের ঝুঁকিটা হলো যে আমরা এখন যে কোনো আলোচনায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইত্যাদি বলি। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যারা বিশ্লেষণ করেন তারা ন্যূনতম দুটি শর্ত উল্লেখ করেন। একটি শর্ত হলো যে কারো কোনো পরিশ্রম করার দরকার নেই, শুধু বিয়ে করলে হইল। কারণ ওই সন্তান হয়ে গেছে, সন্তানরা বড় হলে তো কোনো না কোনো কাজ করবে। অথবা এই জন্মহার এবং বয়স এইটাই একটা কন্ট্রিবিউশন, এখানে কোনো পরিশ্রম বা কোনো কিছু দরকার নেই, শুধু করে খাওয়া পড়া ইত্যাদি যা আছে। কিন্তু এর সাথে আরও জিনিসের দরকার। সেই জিনিসটি হলো, আমি খুব বেশি লম্বা করছি না, সেই জিনিসটি হলো যে তাকে উৎপাদনের জন্য এফিশিয়েন্ট ওয়ার্কার তৈরি করতে হবে। এবং আমাকে যদি আপনি মানে দেশশুদ্ধ লোককে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এমএসসি করার, ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করার, দেন ইউ ডোন্ট গেট দ্য পিপল। বেশিরভাগ লোক কাজ করে মিড অ্যান্ড জুনিয়র লেভেলে, এবং জুনিয়র এবং মিড লেভেলে দরকার আপনার ভোকেশনাল এবং পলিটেকনিক ট্রেনিংয়ে যারা পাচ্ছে এইসব লোক। কিন্তু আমাদের সমাজে এরা এখন পর্যন্ত পূর্ণ মর্যাদা পায়নি। আপনি যদি বাবার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার ছেলে কী পড়ে, তোমার ছেলে কি পলিটেকনিক দেবে না? না, আমার একটা ছেলে গ্র্যাজুয়েট হতে চায়। এখন পলিটেকনিকে পড়লে তাকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়াতে তেমন কোনো আপত্তি থাকা উচিত নয়, যদি ওটা 4 বছরের কোর্স হয় বা 6 বছরের কোর্স হয়। সমাজ জিনিস তো পড়তেছে। অন্যান্য জায়গাতে আছে যে পলিটেকনিক পড়া, পলিটেকনিক পাস করার পরে সে অ্যাডভান্স হায়ার লেভেল ডিপ্লোমাতে যেতে পারে, তারপরে প্রপার ইঞ্জিনিয়ারিং করতে পারে। আমাদের যেখানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এরা এই হায়ার ডিপ্লোমা প্রোগ্রাম এরা দেয়। যখন হায়ার ডিপ্লোমা প্রোগ্রাম এখানে ইন্ট্রোডিউস হয় তখন আমি ওই লেবার মিনিস্ট্রিতে চাকরি করার সুবাদে ট্রাস্টে ছিলাম। তো ওইখানে সকল ছাত্রই স্টাইপেন্ড পায় এবং সকল মুসলিম দেশেরই একটা কন্ট্রিবিউশন ওইখানে নিয়ম আছে দেওয়ার। কিন্তু বেশিরভাগ দেশই তখন আর দিত না, কারণ প্রত্যেকেই নিজের ইনস্টিটিউশন তৈরি করছে এবং প্র্যাকটিক্যালি আমরাই টাকা দিতাম। আচ্ছা, এখন আমরা টাকা দেই কিন্তু আমার ছাত্ররা, আমাদের দেশের লোকরা ওখানে ভর্তি হতে পারবে না। আপত্তি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। তো শেষ পর্যন্ত কম্প্রোমাইজ হলো যে ভর্তি হতে পারে, যেহেতু বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে, কিন্তু কোনো চাকরিতে নিয়োগের জন্য ওই কোয়ালিফিকেশান রেকগনাইজড হবে না। তা আমি ডিগ্রি নিয়ে কী করব? আমার যা আসিল তাই থাকলে তো। তা সত্ত্বেও অনেকে ওখানে ডিগ্রি নিয়ে বিদেশে গেছে, বিদেশে যে তারা হায়ার ডিপ্লোমা নিয়ে বিদেশে গেছে, বিদেশে নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করছে। কিছুদিন আগে, বছর 3-4 আগে, আমাদের এই যে টেকনিক্যাল এডুকেশনের ডাইরেক্টরেট যেটা ছিল, এক ভদ্রলোক পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং, সে 3টে দায়িত্ব পালন করে। কারণ অন্য জায়গায় সে ভাইস চ্যান্সেলর টেক্সটাইল ইউনিভার্সিটি, তারপরে ডিরেক্টর জেনারেল অফ টেকনিক্যাল এডুকেশন, আরও একটা কি জানো তার আছে চাকরি। আরেকটি লোক ছিল, তারও একটা পিএইচডি আছে বিদেশ থেকে, কিন্তু সে ওই জায়গায় ডেপুটি, তাকে কোনো চাকরি দেওয়া যায় না। আমি খুব বেশি কারো জন্য সুপারিশ করি নাই, ওই লোকটার আমি মুখও দেখি নাই কোনো দিন। কিন্তু না, মুখ দেখিনি বললে ভুল হবে, মুখটা ভুলে গেছি। তো ও আমাকে 2-1 বার বললো যে স্যার দেখেন আমি এরকম, আমাকে তো এই ডিরেক্টর করে না। তো আমি অন্যদের সাথে আলাপ করে দেখলাম যে হি ইজ বেসিক্যালি এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সে আর জীবনে কোনো কিছু করতে পারবে না। এই যে যদি অচ্ছুত হয়ে আপনি নবশূদ্র হয়ে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি ডিগ্রি যাই পান,
নমশূদ্র এই নামের সাথে লিখতে হবে নমশূদ্র অমুক নমশূদ্র তমুক, এটা লিখতে হবে আপনাকে। সে লোকটা মনের আঘাতে বোধহয় হার্ট ফেলি করলো কোনো এক সময়। He had a PhD in engineering from Britain, but he would not be made a director general because he was basically a diploma engineer. কি পাবজে সে করছিল। অনেক সময় হয় যে আমাদের পারিবারিক অবস্থার জন্য, ব্যক্তিগত অবস্থার জন্য আমি যেতে পারি না, আমি বেশি পড়তে পারি না। আমার বাবার হয়তো ক্ষমতা ছিল না, আমার বাবা দেখছে আমার ছেলেটা কত তাড়াতাড়ি শেষ করে একটা কাজ পেতে পারে, সেজন্য আমরা ওইগুলোকে নিচে রাখছি। এখন ওইগুলো নিচে, আপনারা জানেন কিনা জানি না, নারায়ণগঞ্জে একটা মেরিন ইঞ্জিনিয়ার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে। এখানে সবাই ডিপ্লোমা পায়, এই সবাই স্টাইপেন্ড পায়, এবং এমনই একটা হিসাব যে ওইখান থেকে ওরা এই জলযানের যন্ত্রপাতি সম্পর্কে ট্রেনিং নেয়। এখন লঞ্চেও যে আপনি মোটর ব্যবহার করেন, এই রাস্তায় যে মোটর গাড়ি চলে ওইটাও তো মোরলেস একই মোটর ব্যবহার করেন। নদী নালা কমে যাওয়ার ফলে লঞ্চের ডিমান্ড কম, ডিমান্ডটা শিফট করছে রোড ট্রান্সপোর্টে। তো এরা অনেকেই রোড ট্রান্সপোর্ট রিপেয়ারশিপ সবার সেখানে কাজ করে। অতএব হিসাব হলো যে দ্য মানি ইজ বিং ওয়েস্টেড বিকজ দিস পিপল ডোন্ট ওয়ার্ক ফর হুইচ দে আর ট্রেন্ড। বুদ্ধি আমাদের না, ওই টাকা দিচ্ছিল নর্ডিক কোনো কান্ট্রি, তাদেরই হলো, তাদেরই বিশ্লেষণ হলো যে এইটা কাজে লাগতেছে না, কারণ ওরা লঞ্চ চালাইতেছে না। আর পানি কমে গেছে, নদীপথ কমে গেছে, লঞ্চ চালাবে কি, মাটির মধ্যে লঞ্চ চালাবে নাকি? তো সেটা গ্রহণ করা হবে না। আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একাধিকবার আলোচনা করছি, লেবারে থাকার সময় তার পরেও আলোচনা করছি, অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক টুক এ লং টাইম টু রেকগনাইজ দ্যাট দিস স্কিল ইজ ট্রান্সফারেবল। ইফ দ্য স্কিল ইজ ট্রান্সফারেবল, নট টু অ্যালাউ হিম টু ট্রান্সফার ইজ টু পুশ ডাউন দ্য ইকোনমি। কারণ আমি তো সেই কাজে যাব যে কাজে আমি একটু বেশি বেতন পাই, আর আমাকে বেশি বেতন দেবে যদি ওখানে প্রোডাক্টিভিটি বাড়ে। অতএব আমাকে যদি বলা হয় তোমাকে লঞ্চের ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি লঞ্চে চালাবা, তুমি আর কোনো প্লেনে চালাতে পারবে না, তুমি প্লেনের ইঞ্জিনিয়ারও হইতে পারবে না, তুমি প্লেন সাফও করতে পারবে না, তাহলে এই যে হায়ার প্রোডাক্টিভিটিতে যে ট্রান্সফার, হুইচ ওয়াজ আর্থার লুইসেস প্রেমিস, যে ট্রান্সফারিং পিপল টু মোর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, সেই জায়গাটাকে আমি বন্ধ করে রাখতেছি কোনো নিয়ম বা কোনো আইন কানুন দিয়ে। তার ফলে আমার গ্রোথ হচ্ছে না। আমাদের যেটা ঝুঁকি, সেই ঝুঁকিটা হলো, আমার কাছে যেটা মনে হয়, এক হলো যে আমাদের এই বাদ্যযন্ত্র বাঁধানোটা ঠিক করতে হবে, যে বাদ্যের যে শব্দ সেই শব্দটাই বের করতে হবে, এবং যারা নীতি নির্ধারক তারা ইচ্ছামতো ওটা করবেন না, তারা যে বাদ্যের যে যন্ত্র যে শব্দ সেই শব্দটাকেই তাকে শুনতে হবে এবং সেই শব্দটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। 2 নম্বর হলো যে শিক্ষা খাতের দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের শিক্ষা খাতে কাগজে প্রায় দেখা যায় যে আমাদের এই দুর্বলতা, ওই দুর্বলতা, সেই দুর্বলতা, হ্যাঁ আছে। আমার দুর্বলতা শুনে তো লাভ নাই, আমার সেই দুর্বলতাকে দূর করে আমি শক্তি পাবো কী করে, সেইটাই আমার দরকার। কিন্তু কাগজে কোনো সময় এরকম আসে না যে এই কমিটির রেকমেন্ডেশন হলো যে আমাদের ভোকেশনাল ট্রেনিং এবং পলিটেকনিকের ফ্যাসিলিটিস বাড়াতে হবে। বৈজ্ঞানিককে যে এমএসসি পাস করছে ঢাকা বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে বৈজ্ঞানিক না। বৈজ্ঞানিক হলো সেই ব্যক্তি যে বিজ্ঞানের প্রতি জীবন উৎসর্গ করেছে এবং গবেষণা করছে, এবং সে এমন একটি গবেষণা করছে যেটার ফল সফল বা ব্যর্থ যাই হোক না পেতে আমার আরও 2 বছর দরকার। ম্যাজিস্ট্রেটের মতো, পুলিশের মতো আমি তাকে ট্রান্সফার করলেই ওই জায়গাতে আরেকজন লোক হঠাৎ করে সেই রিসার্চটাকে গ্রহণ করতে পারে না। তার চাকরির মেয়াদটা ব্যতিক্রম হিসাবে বাড়ানোর বড় যুক্তি আছে, তাতে সমাজ উপকৃত হবে। আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের এডুকেশন যেটা আছে, এটা শুনেছি আমার ছেলেমেয়েরা স্কুলের বয়স পার হয়ে গেছে, যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় তাদের শুনি যে ওদের বাচ্চাদের নাকি ঘাড় কাত হয়ে যাচ্ছে, এত বই নিয়ে যেতে হয়। অনেক সাবজেক্ট পড়ায় কিন্তু কোনো সাবজেক্ট বেশি করে পড়ায় না, তো সেখানে মৌলিক সাবজেক্টগুলো বোধহয় দরকার। আরেকটা হলো যে আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটির কন্ট্রিবিউশন,
এইটা বোধহয় আরেকটু, আমি বলছি না যে তাদের পরে নিষেধাজ্ঞা দেওয়া, কিন্তু তাদেরকে আরও সমাজের সমাজের প্রয়োজন মেটানো। আপনারা যারা কনভোকেশনে গেছেন তারা দেখবেন যখন বলে যে বিবিএ ডিগ্রি, তো সারা ঘর মনে হচ্ছে যে ঈগল পাখিতে ভরে গেল। তো যে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি এক কোনাতে 3 জন বা 4 জন, এবং এমবিএ কিন্তু রেগুলার প্রোগ্রাম কোথাও নাই, সবই হলো ইভিনিং প্রোগ্রাম, চাকরি করেন আর ওইখানে পড়েন। কোনো জায়গাতে বেসিক সায়েন্স এবং ম্যাথামেটিক্স পড়ানো হয় না। যেমন ইংরেজি এবং বাংলা ব্যাকরণ যদি আমি স্কুলে না পড়ে থাকি, তাহলে আমার পক্ষে পরবর্তী সময় ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করা এবং বাংলা ভাষা পড়ে সহজে বোঝা সম্ভব হয় না। তেমনি যদি কেউ অঙ্কটা না করে স্কুল এবং অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে অঙ্ক যদি সে ভালো করে না শিখে, এবং মৌলিক বিজ্ঞান যেটা ফিজিক্স, যেটা সব জায়গায় অ্যাপ্লাইড, বা কেমিস্ট্রি, এগুলো যদি ঠিকমতো না শেখে, তাহলে তার পরবর্তীকালে জ্ঞান চর্চাটা সীমিত হয়। হি বিকামস এ হাইলি ট্রেন্ড টেকনিশিয়ান। হাইলি ট্রেন্ড টেকনিশিয়ান ডাজ নট কন্ট্রিবিউট মাচ টু দ্য সোসাইটি, অ্যাটলিস্ট টু দ্য চেঞ্জিং সোসাইটি। এই আর একটি হলো যে এই প্রশাসনের দিকে চলে যায় অ্যাক্সেস টু লোন। আমার বিনিয়োগের জন্য হয় ইকুইটি মার্কেট, লোন, বন্ড ইত্যাদি প্রয়োজন, সেগুলো যথেষ্ট পরিমাণে এবং ব্যবহারযোগ্য পরিমাণে নাই। তার ফলে আমার যদি টাকা থাকেও বিনিয়োগের জায়গা নাই। একমাত্র বিনিয়োগের জায়গা হলো ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে কোথাও না কোথাও একটা বাড়ি করা, এছাড়া আর কোনো কিছু নাই। বাড়িটা তো দরকার তো করে। আচ্ছা, আরেকটি হলো এই ইনভেস্টমেন্টের সুযোগ এবং লেখাপড়া ইনভেস্টমেন্টে বললাম। আরেকটি হলো যে একটা জীবনের নিরাপত্তা, শুধু এই ফিজিক্যাল সিকিউরিটি নয়, যে আমি যে ইনভেস্ট করছি, আমি যে কারোর সাথে কন্ট্রাক্ট করে একটা সার্ভিস দিচ্ছি এবং তার পরিবর্তে আমি যে কিছু পাবো, এই মানে আয় এবং জীবন, এই দুটোর নিরাপত্তা। এবং এখন যে ডেমোগ্রাফিক চেঞ্জের ফলে আমাদের বয়স বেশি হয়েছে, আমি 50 বছর বয়সের পর থেকে গুনি যে আর কয়েক বছর বাঁচবো। প্রত্যেক সেন্সাসের পরেই দেখি যে আমার মৃত্যুর সময় পার হয়ে গেছে, আরও বয়স বেড়ে গেছে মানুষের জীবনে, এসব বাড়তেই থাকে। তো এই বয়স বাড়ার জন্য মানুষ তো সে 60 বা 65 বছর পর্যন্ত হয়তো সে কাজ করতে পারে, এরপরে আর তার কাজের ক্ষমতা থাকে না। যদি কাজের ক্ষমতা না থাকে, সে বাঁচবে কী করে? অতএব তার বাঁচার একটা সুযোগ করতে হবে। সে তো তার এই যে প্রথম যৌবনে তার যতদিন কাজের ক্ষমতা ছিল সে কাজ করছে, সেভিংস আমাদের বেড়েছে, এই সেভিংসটা ইনভেস্টমেন্ট করার সুযোগটা সেই পরিমাণে বাড়েনি। এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশ কয়েক বছর অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি হ্যাজ রিমেইন মোর অর লেস ফ্ল্যাট। তো জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে যদি বাড়ে, এমনিতেই তো বাড়তে থাকবে, কিন্তু আমি বলছি যে জিডিপির তুলনায় ইনভেস্টমেন্ট একটু বেশি বাড়া দরকার, না হলে ওই গ্রোথটাকে সাপোর্ট করতে পারে না। এবং ইনভেস্টমেন্ট না বাড়ার যে আর একটা অসুবিধা, সে হলো যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট না হয়, তাহলে সরকারের রাজস্ব বাড়ে না। সরকারের রাজস্ব না বাড়লে সরকার প্রয়োজনীয় ব্যয় করতে পারে না, এবং যদি প্রোডাকশন না বাড়ে, তাহলে বাইরে এক্সপোর্ট করে ফরেন কারেন্সিও আর্ন করতে পারে না। রেমিটেন্স ভালো, কিন্তু রেমিটেন্স তো নির্ভর করতেছে বিদেশে লোক কাজ পাবে। যদি বিদেশে এই যেমন তেলের দামের একটা অস্থিরতা দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অনিশ্চয়তা, এর ফলে এই রেমিটেন্সের সবসময় একটা অনিশ্চয়তা থাকে। সেই রেমিটেন্সটাকে আপনি কীভাবে স্টেবিলাইজ করবেন, এই 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 একটা, এবং এই বৃদ্ধ বয়সে কী করবেন তার ব্যাপার। অন্যান্য জায়গায় যেটা করা হয় সে হলো আপনার যে জীবনে আপনি সমাজকে দান করছেন, সেই সময়ে
আপনার একটা আপনার সঞ্চয়ের সুযোগ দেওয়া, এবং সেই সঞ্চয়টা আসে মোস্টলি অ্যাজ এ পার্ট অফ ওয়েজ। আপনার ওয়েজ যা হয় তার ওয়েজের 20% the company will put into an account which is not yours, which goes into a social account available for those who will need it at a particular time. So এই জিনিসগুলো দিকে দরকার। So it is not what we did yesterday, it is not exactly what we are doing today, but it is what we do today in order to make the future better. সেইটাই আমাদের একটা বড় কর্তব্য হয়ে পড়েছে, এবং ওই কর্তব্যটা পালনের জন্য বোধহয় আমাদের সবারই চেষ্টা করা দরকার। একটু কঠিন, কারণ অ্যাডাপ্টিং টু এ নিউ লাইফ, মনোপলিটা চলে গেলে আমার যে ভাগ্য আছে সেগুলো কমে যাবে। এবং আমি একটা লাস্ট আমার নিজের বিহেভিয়ারিয়াল ডিসফাংশন উল্লেখ করে ফেলি। সে হলো যে আমার বাড়ি খুলনায়। খুলনা ইজ অ্যান এরিয়া হুইচ হ্যাজ এক্সপেরিয়েন্সড হোয়াট ইজ ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং ইদানিংকালে এই অর্থনীতিতে একটি আমি একটা ভুলে গেছি, কামরুলের দিকে যে মনে পড়লো, এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম অ্যান ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ এনভায়রনমেন্ট যদি সুষ্ঠু না থাকে, it has an impact on health, and your health expenditure increases. If you are not healthy, your contribution also, your productivity also goes down. So the environment has become an important thing. Unfortunately, our environmental control is done in a magisterial way. It needs knowledge. একটা লোক অপরাধ করছে শাস্তি দেয়, কিন্তু শাস্তি দেওয়াটাই যথেষ্ট নয়। এনভায়রনমেন্টটাকে ঠিক রেখে কীভাবে সে কারখানা চালাবে করবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো ইট হ্যাজ টু বি মোর প্রোডাক্টিভ। ইউ হ্যাভ টু টেল হিম হাউ ই ক্যান প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এট দ্য সেম টাইম ইনক্রিজেস আউটপুট। কিন্তু আমরা আউটপুটের দিকে যাচ্ছি না, আমরা শুধু যে মোবাইল কোড করে ফাইন করে বলতেছি যে এত ফাইন আদায় হচ্ছে। তো তো এই আরেকটি হলো ট্যাক্সেশন, যে ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো যদি সঠিক না হয় তাহলে আমাদের এই যে অর্থনীতির যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি আমরা ইমিডিয়েটলি কমবে না। কারণ আমাদের যে বড় প্রজেক্টগুলো হচ্ছে, এই প্রজেক্ট ইজ অ্যাডিং টু দ্য ইনকাম। আমাদের সমস্যা হবে এই বড় প্রজেক্টে ফাইন্যান্স করার ক্ষমতাটা যখন আমাদের সীমিত হয়ে যাবে, তখন এই আঘাতটা এইটা আসবে। সেই জন্য প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অ্যান্ড এ রেশনাল ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড এ রিজনেবলি এফিশিয়েন্ট, ইন এফিসিয়েন্সি আই অলসো ইনক্লুড এ লো ডিগ্রি অফ করাপশন। করাপশন এই ট্যাক্সেশন ডিপার্টমেন্টের একটা বৈশিষ্ট্য পৃথিবীব্যাপী করাপশন, এবং তার বড় উদাহরণ হলো যে দাস প্রথা বন্ধ করা। এ তো নিশ্চয়ই খুব একটা প্রশংসনীয় কাজ। লিঙ্কন এর 4টা ভোট কম ছিল এই পার্লামেন্টে। সে তার লোকজনকে ডেকে বললো যে যেভাবেই হোক এই 4টে লোককে বাধ্য করবার ভোট দিতে। তো দেওয়া যায় নেগোসিয়েশন, যে কিসের বদলে সে তার দলের স্ট্যান্ডটাকে ত্যাগ করে সে লিঙ্কনকে সাপোর্ট করবে। তো 3 জনের সাথে কি সেটেলমেন্ট হয়েছে এটা আমি জানি না। The 4th settlement is cited in books. The parliament member asked for a particular appointment. Key appointment? Commissioner of Customs, New York. তো এটা তো বড় কাজ হয়, এবং সম্প্রতিকালে যে বড় বড় নেতা যারা করাপশনের জন্য শাস্তি পেয়েছে, জার্মানির যে ইউনিফিকেশন করছে হেলমট ফুল, আর ইটালির বেনিটো ক্র্যাক্সি দ্বিতীয় মহাযুদ্ধের পরেই একমাত্র প্রধানমন্ত্রী যে 3 বছর বা তার একটু বেশি ইটালির প্রধানমন্ত্রী ছিল। অ্যান্ড ইটালির গ্রোথ রেট ওয়াজ দ্য হাইয়েস্ট ইন ইউরোপিয়ান ইউনিয়ন। পরবর্তী সময় দেখা গেছে সে কিছু টাকা পয়সা এদিক ওদিক করছে, করে সেলফ এক্সাইলিয়াতে টিপে টিপে বাস করে। তো একদম করাপশন নির্মূল আমি বলছি না, বাট করাপশন হ্যাজ টু বি ব্রট আন্ডার কন্ট্রোল, সো দ্যাট you don't pay to an extent that there is a shortage on your investment. আমি
শুরু করছিলাম যে আমার নিজের একটা গল্প, ডিসফাংশনাল গল্প বলতে। তো খুলনা এলাকায় ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, মাছের ঘের এবং ফিশ প্রসেসিং ইজ এ নিউলি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তো এদের অনেকদিন আগে প্রধানমন্ত্রীর সভায় কতগুলো নির্দেশ ছিল যে এদের লোন পিরিয়ডটা একটু বাড়ানো, কারণ ওদের ওই প্রোডাকশন পিরিয়ডটা লম্বা। তারপরে এক্সপোর্টেও কিছুটা বাধা আছে, কোয়ালিটি বিভিন্ন সমস্যা আছে, সেগুলো রিলিভ করার চেষ্টা করা হয়েছিল। Some or other banks did not comply with those instructions. It was the job of the central bank to enforce. এটাতে ব্যাংকের দিক থেকে অসুবিধা ছিল। 90 দিন বোধহয় নর্মাল লোন রিপেমেন্টের পিরিয়ড, ওদের বেলায় করা হয়েছিল 180 ডেজ, যেটা ওই এই মাছের ঘেরে মাছ বড় হওয়া প্রসেসিংয়ের সবগুলো মিলায় 180 ডেজের মতো লাগে। সেগুলো হয়নি। তো ওরা অনেকবার আমার কাছে এসে বলছে, আমিও তো কয়েকবার চেষ্টা করছি। এরপরে আমার ব্যর্থতা আমি রেকগনাইজ করার পরে যে ভদ্রলোক, 2-4 জন ভদ্রলোক আসতে, আমি বললাম না, ওদের আমি দিকে লক্ষ্য করে অনেক সময় লক্ষ্য করে আফটার অফারিং দেম টি অ্যান্ড রিফ্রেশমেন্ট, এবং দেখেন আপনাদের একটাই ত্রুটি আছে, আপনার স্যুটটা একটু ইমপ্রুভ করেন। তো ওরা ওই যে বিভিন্ন ব্যবসা করে, এবং ফিশারিজ ব্যবসা ইজ নট ওয়ান অফ দোজ, মানে খুব ফ্যাশনেবল ব্যবসা না বোধ হয়। তো স্যুট কথা বলতেন কথা, আপনি দেখেন, ইফ ইউ আর ইন এ গ্রুপ which can easily walk into a minister's room and address him as Bhaiya, then you will get what you demand. Otherwise, it's very difficult. So the suit has to be improved, and that is part of branding. Don't ignore it. It is part of branding, because when you go as a salesman, the impression that your buyer gets, এটা কি ফটো আপনি লুঙ্গি করে আসছে, কাছ থেকে কী জিনিস কিনলো। But if you go in a smartly dressed স্যুট, ও বলে আচ্ছা এই স্যুটটা তো দেখছি ইটালির ফ্যাশন ডিজাইনারের স্যুট, মাস্ট বি এ ওয়েলথি ম্যান, আসেন আমরা একটু কথাবার্তা বলি। সো দিস প্রেজেন্টেশন ইজ অলসো পার্ট অফ ইউর ব্র্যান্ডিং। আমাকে যে এত সময় ধৈর্য ধরে শুনেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আগেরই মতো আমি খারাপ কথা কিছু বলি নাই, যদি বলে থাকি সেগুলো আপনারা শুনতে ভুল করছেন। আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।